প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়, বলছেন কর্নেল অলি। এদিকে খালেদা জিয়া খুব অসুস্থ, বিদেশে নেওয়ার চেষ্টা হচ্ছে, বলছেন ফখরুল। জানাবো হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, বলছেন রুজবে। এবং সর্বশেষ জানাবো মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি। পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি, আমাদের মতামত দিয়ে এসেছি। আমরা বলেছি, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন দিয়ে হবে সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাস দিনকাল নিয়ে কথা বলি না। উনি যেটা আমাদের বলেছেন, নির্বাচনে আমাদের প্রধান গুরুত্বপূর্ণ। খালেদা জিয়া খুব অসুস্থ, বিদেশে নেওয়ার চেষ্টা হচ্ছে, বলছেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খুব অসুস্থ, তার রোগ মুক্তি কামনায় সবাই দোয়া করবেন। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে ফিরতে পারেন তার জন্য দোয়া করবেন। হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, বলছেন রুজবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলের মতো যেন আদালত পরিচালনা না হয়, সেই নির্মম আদালত, নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক। রিজভী বলেন, গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের একজন ছাত্রলীগ নেতার। ছাত্রলীগ নেতা বলছেন, আপা, পুলিশ হানা দেয় প্রতিদিন, 5-6 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অথচ আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী, যিনি সত্যিকার প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে। তিনি অপরাধ করে অপরাধীদের সাজা হয়, সে যে দলেরই হোক। আপনি কি জানতেন না, আপনি পালিয়ে যাওয়ার পর মাত্র 1 মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগ যুবলীগ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপরও পুলিশ তাদের পূজা করবে, তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। আপনি শেখ হাসিনা গতকাল ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথন করে আপনি যে বর্বর নিষ্ঠুর রক্তপান করা ছাড়া অন্য কোনো বিবেক আপনার নেই, মানবতা নেই, সেটা আবার প্রমাণ করলেন। অথচ আপনি বলতে পারতেন, ওইখানে হত্যাকাণ্ড হলো কেন, ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন? বলেননি, কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, গডফাদারের জননী, টাকা পাচারকারীদের জননী। বিএনপির এই মুখপাত্র বলেন, এই কারণে বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের জন্য কথা বলছে তাকে খুন, গুম, হত্যা করতে, তাদের আয়নাঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেক বোধ কাজ করেনি। এখন আপনি উস্কানি দিচ্ছেন, রাষ্ট্র ক্ষমতার থাকতে যেভাবে ছাত্রলীগ যুবলীগকে দিয়েছেন, একই কায়দা উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, একটা রক্তাক্ত বাংলাদেশের আবহাওয়া তৈরি করে আপনি মনে করছেন সেই সুযোগ বাংলাদেশ প্রবেশ করবেন, তা এই দেশের মানুষ হতে দেবে না। রিজভী ওবায়দুল কাদের সড়ক বিভাগ থেকে 15 বছর কত হাজার কোটি টাকা গেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এখন প্রতিদিন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। সুতরাং এই ধরনের লুণ্ঠন ও টাকা পাচারের দেশ তৈরি করার জন্য তিনি কাজ করতেছেন। বিএনপির এই নেতা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে এখানে এসেছে। আপনারা জানেন, মিথ্যা মামলায় বিএনপি প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে তাকে সাজা দেওয়া হয়েছে 70 বছর, একটা অনাচারমূলক রাষ্ট্রের দৃষ্টান্ত। শেখ হাসিনা যে মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল সেখানে হাবিবুল ইসলাম হাবিবকে 70 বছরের সাজা দেওয়া হয়েছিল। অভিযোগ, হাবিবুল ইসলাম হাবিব নাকি শেখ হাসিনা গাড়ি বহরে হামলা করেছিল। আমরা সেদিনের ঘটনা জানি, হাবিব ঢাকায় অবস্থান করেছিল, আমাদের একটি প্রোগ্রাম ছিল ঢাকায়, অথচ তার নামে মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিত মামলা সাজিয়ে এ মামলা দেওয়া হয়। হাবিবুল ইসলাম হাবিব 90 এর গণ অভ্যুত্থানে একজন তেজস্বী নেতা, যে ডাকসুর মিলনায়তনের বিষয়ক সম্পাদক ছিল, এরপর সাতক্ষীরা জেলা বিএনপি সভাপতি এবং নির্বাচন এমপি। তার মতো একজন অপেক্ষাকৃত সাহসী তরুণোদিত নেতাকে, দক্ষিণ পশ্চিম অঞ্চলের নেতাকে যদি ধ্বংস করা হয়, হাসিনা অত্যন্ত আনন্দ লাভ করেন, তার ফ্যাসিবাদী কায়েম হয়। তিনি বলেন, 15 বছর গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপি সহ তাদের নেতাকর্মীদেরকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে শেখ হাসিনা মনে করেছিলেন তার এই স্বর্গরাজ্য, লুটপাট ও মাফিয়া রাজ্য চিরজীবনের জন্য বহাল থাকবে। ওনার পিয়ানের 400 কোটি টাকার দুর্নীতিতে তিনি গর্ব করে বলেন, এরকম আরো কত ঘটনা প্রতিদিন ঘটছে। সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়, বলছেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 মাস সময় পূর্ণ করেছে। এই সময়
এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও দুশ্চিন্তা কাজ করছে, কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আসনরূপ নয়। কর্নেল অলি বলেন, কোনো অবস্থাতেই দেশের মানুষ নিরাশ করা যাবে না। আমাদের সবাইকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে দক্ষ, শিক্ষিত এবং উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করুন এবং নিয়মিত রাজনীতিতে অভিজ্ঞজনের পরামর্শ নিন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় যে তাদের অনেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের প্রতি দুর্বল, অথচ এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার গণ আন্দোলনের সময় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বিশেষত গত 15 বছর গণতন্ত্রকে নিশ্চিহ্ন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন বিচার ব্যবস্থা ও নির্বাচন পদ্ধতি ধ্বংস করেছেন। সর্বস্তরে আত্মীয়করণ ও দলীয়করণ, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, জনগণের উপর নির্যাতন, জুলুম, মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি, বিশাল ঋণ নিয়ে লুটপাট এবং বিদেশে লক্ষ কোটি টাকা পাচার, এসব নজিরবিহীন অপরাধ সংঘটিত করেছে। সুতরাং এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন, তাদের নিবন্ধন বাতিল করার জন্য আরো কত মানুষ শহীদ হওয়ার প্রয়োজন ছিল? বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা ঘোষণা করা যুক্তিযুক্ত, অন্যথায় শহীদদের রক্ত বৃথা যাবে। সময় সীমিত, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং আবেগের পরিবর্তে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিন। অলি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে শেখ মুজিবুর রহমানের স্বেচ্ছায় পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। স্বাধীনতার উত্তর বাংলাদেশেরও তার স্বেচ্ছাচারী শাসনে মুরকিত মুক্তিযোদ্ধা বারবার নিগৃহীত হয়েছেন। তিনি কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বা জাতির পিতা হতে পারেন না। তার একনায়ক সুলভ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হাজারো মানুষ খুন এবং গুম হয়েছেন, কিন্তু তবুও তার প্রতি একটি ব্যক্তি পূজার সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। এখনো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবুর এবং তার পরিবারের সদস্যদের নাম বিদ্যমান রয়েছে। এই নামগুলো অবিলম্বে পরিবর্তন করে জরুরি এবং ব্যক্তি পূজার অপসংস্কৃতির অবসান ঘটাতে হবে। তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে ছাত্র জনতার যে আন্দোলন হয়, গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই যাবৎ সর্বমোট 1581 জন শহীদ হয়েছেন। সরকারের উচিত জনসম্মুখে তুলে ধরা কতজন ছাত্রছাত্রী কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ হয়েছেন, কোন রাজনৈতিক দলে কতজন শহীদ হয়েছেন এবং সাধারণ মানুষ কতজন শহীদ হয়েছেন। এছাড়াও অনুরূপভাবে আহতদের তালিকাও প্রস্তুত করা প্রয়োজন। এতে করে জনগণ একটি সুস্পষ্ট ধারণা পাবে। এলডিডিপির শহীদ হয়েছে 4 জন, অঙ্গহানি হয়েছে 4 জন, আহত হয়েছেন 15 জন। মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এই দুই দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে সরকার খসড়া ও অনুমোদন দিয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্র জানায়, মালদ্বীপের কারাগারে আটক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সে দেশের সঙ্গে প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এই প্রস্তাবে বলা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নিজ দেশে সাজা ভোগ করার সুযোগ প্রদানের জন্য বিভিন্ন দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সম্পাদন করা হয়ে থাকে। এই চুক্তির আওতায় চুক্তিবদ্ধ দেশে বিভিন্ন সাজাপ্রাপ্ত ব্যক্তি নিজের দেশে সাজা ভোগ করার সুবিধাপ্রাপ্ত হন। 2015 সালে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে চুক্তি সম্পাদনের প্রস্তাব পাওয়া যায়। পরবর্তী সময়ে উভয় দেশের সম্মতিতে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই চুক্তি প্রণয়ন করা হয়। মালদ্বীপ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন কারাগারে বাংলাদেশি নাগরিকের নানা অভিযোগ আটক রয়েছেন এবং কারাবন্দী তাদের অবশিষ্ট সাজার মেয়াদ বাংলাদেশি কারাগারে ভোগ করা হচ্ছে। ইচ্ছা পোষণ করেছেন প্রস্তাবিত চুক্তিটি স্বাক্ষরিত হলে মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি সাজাপ্রাপ্ত নাগরিকরা নিজ নিজ দেশে সাজা ভোগ করতে পারেন। এই চুক্তি 10 বছরের জন্য বজায় থাকবে। উভয় পক্ষ সম্মত হলে আরো 10 বছরের জন্য নবায়ন করা যাবে। গতকালের বৈঠকে কাতারের সঙ্গে এই একই ধরনের চুক্তির খসড়া ও চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর আওতায় চুক্তিবদ্ধ দেশে বিভিন্ন সাজাপ্রাপ্ত ব্যক্তি নিজ দেশে সামাজিক পুনর্বাসনের সুবিধা প্রাপ্ত হন। বর্তমানে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এমন চুক্তি রয়েছে। 2022 সালের 17 আগস্ট কাতারের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে ও কাতারের মধ্যে প্রস্তাবিত এই খসড়া চুক্তি সুরক্ষা সেবা বিভাগে পাঠায়। ওই খসড়া চুক্তিটি চূড়ান্ত করতে একই বছরের 24 আগস্ট সুরক্ষা সেবা বিভাগে মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পরে উভয় দেশের সম্মতিতে চুক্তি প্রণয়ন করা হয়। গত 23 এপ্রিল কাতারের আমিরের বাংলাদেশ সফরকালে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে 18টি অনুচ্ছেদ রয়েছে। চুক্তিটি কার্যকর হলে উভয় দেশের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত বা সাজাপ্রাপ্ত নাগরিকরা নিজ নিজ দেশে সাজা ভোগ করতে পারবেন। এই চুক্তিটি 1 বছরের জন্য বলবৎ থাকবে। এছাড়া বৈঠকে পানি সরবরাহ ও প্রায় নিষ্কাশন কর্তৃত্ব আদেশ 2024 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত সংশোধিত অধ্যাদেশ নতুন 3টি ধারা ও একটি উপধারাও যুক্ত করা হচ্ছে। অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যে কোনো
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কর্মকর্তা কর্মচারীকে অপসারণ ও নিয়োগ এবং ওয়াসা বোর্ড বাতিল করতে পারে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে রপ্তানি নীতি 2024-27 খসড়া অনুমোদন করা হয়। এবারে রপ্তানি নীতিতে খাতভিত্তিক কিছু সুপারিশ করা হয়েছে। শুধু শিল্প ও মেডিকেল ইকুইপমেন্ট এবং হস্তশিল্পজাত পণ্যকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেবা খাতের রপ্তানি সম্প্রসারণে সহায়ক পদক্ষেপ গ্রহণের জন্য নতুন একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি, পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি এবং রপ্তানি সংক্রান্ত কারিগরি কমিটি গঠন ও কার্যপরিধি সন্নিবেশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, তৃতীয় দফার রাজনৈতিক আলোচনার প্রথম দিন বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। তিনি বলেন, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু হচ্ছে। ওই দিন 2টার সময় প্রথম আলাপ শুরু হবে। বিএনপির পর আরও প্রধান কিছু রাজনৈতিক দল থাকবে। দলগুলোর সঙ্গে এসব বৈঠক 1 সপ্তাহের বেশি সময় ধরে চলবে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে প্রেস সচিব। তিনি বলেন, আমরা খতিয়ে দেখছি প্রতিবেদনের সত্যতা কতটুকু। আমরা গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি। রিপোর্ট ঠিক ছিল কিনা, যে অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে। শফিকুল আলম বলেন, আমরা আশা করব পত্রিকাগুলো তাদের নিউজ উপস্থাপনে কোনো রকমের অপতথ্য ছড়াবে না। এ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি হবে। এই কমিটিতে জ্যেষ্ঠ কয়েকজন সাংবাদিককেও যুক্ত করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।